নমস্কার, আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের 15ই জানুয়ারি বাজার মোর অর লেস ফ্ল্যাট বন্ধ হয়েছে। প্রাথমিকভাবে নিফটি প্রথমে পজিটিভ টেরেনে ঢোকে, তারপর কিছুক্ষণের জন্য নেগেটিভে ছিল, আবার পজিটিভে ঢোকার চেষ্টা করে শেষ পর্যন্ত নিফটি এবং সেন্সেক্স দুটোই কিন্তু ফ্ল্যাট বন্ধ হয়েছে। অর্থাৎ মার্কেট কোথাও না কোথাও সাময়িক বিরতি নিচ্ছে। তবে সেই বিরতিটা ঊর্ধ্বমুখী উত্থানের জন্য না নিম্নমুখী পতনের জন্য সেটা কিন্তু আমরা এখনো কেউ জানি না। ওভারঅল যদি বিভিন্ন ইন্ডাইসেস গুলো দেখেন বা বিভিন্ন সেক্টরস গুলো দেখেন, সেইগুলোতেও আজকের মোর অর লেস একটা ভারসাম্য বজায় ছিল। মোর অর লেস ফ্ল্যাট বন্ধ হয়েছে এটা বলা যেতে পারে। মিড ক্যাপ বা স্মল ক্যাপে আজকে পজিটিভ টেরেনেই বন্ধ হওয়া আমরা দেখেছি। তবে এটাও প্রশ্ন যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সাময়িক যে বিরতি নিচ্ছে সেটা তারা কন্টিনিউ করবে কিনা, সাইড ওয়াইজ মুভমেন্ট নেবে কিনা, কিংবা ডিরেকশন কোন ডিরেকশন নেবে সেটা কিন্তু সামনের কয়েকদিন আমরা ডেফিনেটলি বুঝতে পারবো। মনে রাখতে হবে কেন্দ্রীয় বাজেট আসছে আর মাত্র 2 সপ্তাহ বাকি। তার মধ্যে ভোলেটিলিটি ডেফিনেটলি থাকবে বাজারে, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। বিশেষত কিন্তু স্মল ক্যাপ এবং মিড ক্যাপে ইউজুয়ালি বেশি ভোলেটিলিটি দেখতে পাওয়া যায় বা দোদুল্যমানতা দেখতে পাওয়া যায় এই পিরিয়ড অফ টাইমে। আগে যেটা দাঁড়াতো সাধারণত যখন রেলওয়ে বাজেট আলাদা করে পেশ করা হতো, সেই সময় কিন্তু রেলওয়ে স্টকসগুলোতে আমরা দারুণ উত্থান দেখতাম। মোটামুটি মাসখানেক আগে থেকেই ফার্টিলাইজার স্টকসগুলোতে আমরা উত্থান দেখতাম। যদি এখন যেহেতু বাজেট গত কয়েক বছর ধরে, রেলওয়ে বাজেট গত কয়েক বছর ধরে মূল বাজেটের সঙ্গে সেটা এক হয়ে গেছে, ফলে আলাদাভাবে রেলওয়ে বাজেটের জন্য কোনো উৎসাহ কিন্তু সেই অর্থে লক্ষ্য করা যায় না বিভিন্ন রেলওয়ে স্টকসগুলোর ক্ষেত্রে। আর অলরেডি যেহেতু রেলওয়ে স্টকসগুলো এতখানি উত্থান দেখে ফেলেছে গত 2-3 বছর ধরে, তারপর জুলাই মাস থেকে একটা সিগনিফিক্যান্ট কারেকশন এসছে বিভিন্ন রেলওয়ে স্টকসে, সেখানে 30-40% আমরা পতন কিন্তু এখনো দেখে ফেলেছি। অর্থাৎ যে পতন 52 উইকস হাই থেকে তারা দেখেছে সেটা কিন্তু এখনো সেই গ্যাপটা কিন্তু তারা ক্লোজ ডাউন করতে পারেনি। সুতরাং এইটা বোঝা যাচ্ছে যে মার্কেটে বিশেষ করে জুলাই মাসের সময় অবধি বিভিন্ন রেলওয়ে স্টকসগুলো এবং শিপ বিল্ডিং এবং শিপিং স্টকসগুলো যে রকম উত্থান দেখেছিল এবং তারপর যে পতন এসেছে সেটা স্বাভাবিক ছিল। মানুষজন বুঝেছিলেন, বিভিন্ন বিশেষজ্ঞরাও তারাও বলেছিলেন যে এগুলো অত্যন্ত চড়া ভ্যালুয়েশনে ট্রেড করছে। সুতরাং সেই ভ্যালুয়েশন যে সাস্টেন করেনি সেটা তো ডেফিনেটলি বিভিন্ন স্টকসগুলোকে দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু আজকের যেটা আমাদের আলোচনার মূল বিষয় হওয়া উচিত সেটা হচ্ছে, একদিকে খবর এসেছে চায়নার ট্রেড সংক্রান্ত যে সংবাদ, এবং 2 নম্বর হচ্ছে ভারতবর্ষের ট্রেড ডেফিসিট কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এবং ভীষণ বিস্ময়কর কথা হলো এটা সত্যি যে চায়নার $1 ট্রিলিয়ন তাদের ট্রেড সারপ্লাস হয়েছে। অর্থাৎ তারা যে বিপুল পরিমাণ রপ্তানি করেছে সেটা কিন্তু তারা যে পরিমাণ পণ্য তারা নিজেদের দেশে আমদানি করেছে তার থেকে অনেক অনেক বেশি। এই যে ট্রেড সারপ্লাস চায়না করেছে তার ফলে কিন্তু বোঝাই যাচ্ছে যে চায়না আমেরিকার সঙ্গে সমানে সমানে টক্কর দিয়ে চলেছে। অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে ভারতবর্ষ এখনো কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট দেশ, তাদের কিন্তু এখনো ট্রেড ডেফিসিট চলছে। ট্রেড সারপ্লাস এই মুহূর্তে হওয়ার সম্ভাবনা ততদিন কম থাকবে যতদিন কিন্তু ভারতবর্ষ বিপুল পরিমাণ পেট্রোলিয়াম প্রোডাক্টস বিদেশ থেকে আমদানি করতে বাধ্য হবে। ঠিক যে কারণেই ভারতবর্ষের রিনিউয়েবল এনার্জির ওপর এত গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ ফসিল ফুয়েলের ওপর যে ডিপেন্ডেন্স আমাদের চিরাচরিতভাবে ছিল, যার ফলে ভারতবর্ষ থেকে বিপুল পরিমাণ ফরেন কারেন্সিস বিদেশে প্রত্যেক বছর চলে যায়, যার ফলে প্রত্যেক বছর ভারতবর্ষের টাকা ক্রমাগত ডলারের তুলনায় ডেপ্রিসিয়েট করতে থাকে। সেটা কিছুটা হলেও ভারতবর্ষ হয়তো বা ম্যানেজ করতে পারবে আমাদের যদি $1 নির্ভরতা কমে, 2 বিদেশি ফসিল ফুয়েলের উপর নির্ভরতা কমে। সুতরাং যত ভারতবর্ষের ইলেকট্রিক ভেহিকেলসের প্রচার পাবে ততখানি ভারতবর্ষ এগিয়ে চলবে। এটা ঘটনা যে সাউথ ইন্ডিয়ান স্টেটসগুলোতে অতি দ্রুত হারে ভীষণ জনপ্রিয় হয়ে উঠছে বিভিন্ন ইলেকট্রিক ভেহিকেলস। তাদের যে বিভিন্ন স্টেট গভর্নমেন্টস রয়েছে তারা অলরেডি কিন্তু তাদের রাস্তায় বিভিন্ন শহরে, বড় বড় শহরগুলোতে কিন্তু ইলেকট্রিক বাসেস তারা তাদের যে পরিষেবা সেটা তারা চালু করে দিয়েছে। কলকাতার ক্ষেত্রেও ডেফিনেটলি আপনারা খেয়াল করে দেখবেন যারা কলকাতায় থাকেন যে বেশ কয়েকটা ইলেকট্রিক বাসেস কিন্তু নিয়মিত তাদের রেগুলার রুটে। অর্থাৎ পরিবর্তন আসছে, ধীরে হচ্ছে কিন্তু পরিবর্তন
আনতে সবাই বদ্ধপরিকর এবং আমাদের এই পরিবর্তন আনতেই হবে। বিশেষ করে এই ইলেকট্রিক ভেহিকেলের রেভলিউশনটা অত্যন্ত প্রয়োজনীয় কারণ আপনারা ডেফিনেটলি বুঝতে পারছেন যে গত কয়েকদিন ধরে যে হারে ক্রুড অয়েলের দাম বৃদ্ধি পেয়ে চলেছে, তার ফলে আমাদের ওই যেটা বারবার বলে আসছি যে আমাদের দ্বিগুণ পরিমাণ টাকা আমাদের দেশের পকেট থেকে বেরিয়ে যাচ্ছে, আমাদের ফরেন কারেন্সি আমাদের ডিপ্লিটেড হচ্ছে, নষ্ট হচ্ছে। তার কারণ একদিকে ডলারের দাম বৃদ্ধি হচ্ছে, 2 নম্বর ক্রুড অয়েলের দাম বৃদ্ধি হচ্ছে এবং তার ফলে আমাদের বিদেশ থেকে তেল আমদানি করতে হচ্ছে, তার ফলে আমরা কিন্তু খুব ভুগে চলেছি। সুতরাং যে যত দ্রুত এই ইলেকট্রিক ভেহিকেলস ভারতবর্ষের বিভিন্ন ছোট বড় মেজো শহরে ছড়িয়ে পড়ে ততটাই কিন্তু ভারতের জনগণের জন্য মঙ্গল। এবার চলে আসি হচ্ছে তাহলে কতখানি ট্রেড ডেফিসিট ভারতবর্ষের ডিসেম্বর যে মাস রয়েছে সেটার যে ডেটা সরকার প্রকাশ করেছেন সেটা কিরকম দাঁড়িয়েছে বর্তমানে। এই মুহূর্তে বলা যেতে পারে যে ভারতবর্ষের ডিসেম্বরের যে মার্কেন্টাইজ ট্রেড ডেফিসিট সেটা দাঁড়িয়েছে 91.94 বিলিয়ন ডলার। প্রত্যাশা ছিল যে আরো বেশি হয়তো, বা আশঙ্কা ছিল যে আরো বেশি হয়তো ট্রেড ডেফিসিট হতে পারে। সৌভাগ্যবশত রয়টার্স সেটা প্রেডিক্ট করেছিল প্রায় 27 বিলিয়ন ডলারের কাছাকাছি ট্রেড ডেফিসিট হতে পারে, তার থেকেও প্রায় 5 বিলিয়ন ডলার ট্রেড ডেফিসিট কমেছে। সেটা ডেফিনেটলি একদিক দিয়ে ভারতের পক্ষে মঙ্গল। দেখুন ডিসেম্বর মাসে 38.01 বিলিয়ন ডলারের মাল আমরা এক্সপোর্ট করেছি বা রপ্তানি করেছি, কিন্তু ইম্পোর্ট আমাদের দাঁড়িয়েছে 59.95 বিলিয়ন ডলার, যেটা গত ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বর 2023-এর তুলনায় কিন্তু প্রায় 4.7% বেশি বৃদ্ধি পেয়েছে। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে সব সময় যে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট মানে খারাপ এমনটি নাও হতে পারে, বিশেষ করে যে কোনো ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে। কারণ অনেক সময় আমাদের যে কাঁচা মাল আমরা বিদেশ থেকে কম দামে নিয়ে আসি সেগুলোর প্রয়োজন পড়ে ম্যানুফ্যাকচারিং সেক্টরে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে আমরা চায়না থেকে যে সোলার প্যানেলসগুলো নিয়ে আসছি সেগুলো অতি কম দামে নিয়ে আসছি, মানে অত্যন্ত কম দামে, এবং সেটা যে আমরা রিনিউয়েবল এনার্জির কাজে ব্যবহার করছি, যে সেটা যখন ম্যানুফ্যাকচারিং শুরু হবে বা এনার্জি প্রোডাকশন শুরু হবে সেইটা কিন্তু অনেক যদি একটা লেভেল প্লেইং ফিল্ডে চলে আসে তখন কিন্তু সোলার এনার্জির দাম আমাদের তথাকথিত যে থার্মাল এনার্জি সেটার থেকে ডেফিনেটলি কমে যাবে। অলরেডি কমা শুরু হয়ে গিয়েছে এবং যেটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার পার ইউনিট তার থেকেও কিন্তু কম দাঁড়াবে সোলার এনার্জির পার ইউনিটের দাম। সুতরাং একদিক থেকে কিন্তু মাঝে মাঝে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হলেও কোনো ক্ষতি নেই যদি সেটা আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং ইউনিটসগুলোতে কাজে লাগে, যেটা আমাদের দেশের সার্বিকভাবে ডেভেলপমেন্টের কাজে লাগবে। ফসিল ফুয়েল বিদেশ থেকে এনে আমাদের প্রভূতভাবে লোকসান হচ্ছে, আমাদের পরিবেশের ক্ষতি হচ্ছে, কিন্তু আমাদের এতকাল উপায় ছিল না, কিন্তু এখন উপায় তৈরি হচ্ছে। সামনে 20 বছর থেকে 30 বছরের মধ্যে আমাদের যে কার্বন এমিশন সেটা লিটারালি জিরো কার্বন এমিশনে যাতে আমরা পৌঁছে যেতে পারি সেইটা কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন ভারত সরকার, এবং সেটা যদি সত্যি তার জন্য ডেফিনেটলি আমাদের রিনিউয়েবল এনার্জি ছাড়া কিন্তু কোনো অল্টারনেটিভ উপায় নেই। এছাড়া লিথিয়ামের ওপর ডিপেন্ডেন্স আমাদের কমাতে হবে। লিথিয়াম সর্বাধিক প্রোডাকশন করে, মানে রেয়ার আর্থ এলিমেন্ট সর্বাধিক প্রোডাকশন করে কিন্তু চায়না। এছাড়া ল্যাটিন আমেরিকার কিছু দেশ তারা সর্বাধিক এই ধরনের লিথিয়াম তারা প্রোডাকশন করে, রেয়ার আর্থ এলিমেন্টস প্রোডাকশন করে। সুতরাং এখানে এখন চেষ্টা করা হচ্ছে যাতে সোডিয়াম আয়ন ব্যাটারিজ আমরা তৈরি করতে পারি। আমাদের দেশের বিভিন্ন যে বড় বড় কোম্পানিজগুলো রয়েছে, পাওয়ার কোম্পানিজগুলো রয়েছে, তারা চেষ্টা করে যাচ্ছেন যাতে আমরা সোডিয়াম আয়ন ব্যাটারিজে ট্রানজিশন করতে পারি। 2 নম্বর যে জিঙ্ক আয়ন ব্যাটারিজে যদি আমরা ট্রানজিশন করতে পারি। ভারতবর্ষ কিন্তু ওয়ান অফ দ্য লার্জেস্ট জিঙ্ক প্রডিউসার, আমাদের দেশেই বিশ্বের অন্যতম বড় জিঙ্ক প্রডিউসিং কোম্পানি রয়েছে। সুতরাং এইটা আমাদের ভাবতে হবে যে কিভাবে যে পণ্যগুলো রয়েছে তার উপর ডিপেন্ডেন্স কমাতে পারি। আবার বলছি উইথ পার্টিকুলার রেফারেন্স টু ফসিল ফুয়েল, মানে পেট্রোল ডিজেলের কথাই কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছে। যাই হোক, আজকের হেলথ কেয়ার এবং অটো আন্ডার পারফর্ম ডেফিনেটলি করেছে, যেরকম বিগতকাল অটো ভালো করেছিল, আবার আদানি গ্রুপ গতকাল দুর্দান্ত ভালো করেছিল, সমস্ত স্টকসগুলোতে তাতে উত্থান দেখেছিল। আজকের আবার আদানি গ্রুপে মিক্সড একটা পারফরমেন্স দেখেছি। কয়েকটা আদানি শেয়ার্স তারা ফ্ল্যাট বন্ধ হয়েছে, কয়েকটা আদানি শেয়ার্স নেগেটিভে বন্ধ হয়েছে, আবার কিছু আদানি গ্রুপ অফ শেয়ার্স তারা পজিটিভে বন্ধ হয়েছে, যেমন আদানি গ্রিন এনার্জি। এইবার ডলার টু, মানে এই যে ডলারের সঙ্গে যে সম্পর্ক, মানে আমাদের টাকা, সৌভাগ্যবশত আজকে কিছুটা হলেও দাম কমেছে।
লাস্ট যখন ট্রেড করছিল প্রতি ডলার 86 টাকা 40 পয়সায় ট্রেড করছিল, যেটা 13ই জানুয়ারি সর্বোচ্চ উঁচুতে গিয়েছিল প্রায় 86 টাকা 65 পয়সার মতো। ডলার কিছুটা ডেফিনেটলি হতে পারে, এখানে আমরা জানি না আরবিআই ইন্টারভিন করেছে কিনা। আরবিআই একটা যেটা প্রধান অসুবিধা, যদি আমরা জোর করে ডলারকে আটকাতে চাই, যদি আমরা টাকার পতনকে আটকাতে চাই, যেটা সবচেয়ে বড় অসুবিধা হয়, সেক্ষেত্রে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে ক্রমাগত কিন্তু ডলার খোলা বাজারে বিক্রি করে যেতে হয়, এবং তার ফলে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ যে রয়েছে সেই ফরেন এক্সচেঞ্জ কিন্তু ক্রমাগত ডিপ্লিটেড হতে থাকে। 640 বিলিয়ন ডলার্সে আমাদের বর্তমান যে আমাদের ফরেন এক্সচেঞ্জ যে রিজার্ভস রয়েছে সেটা কমে এসেছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে কেবলমাত্র ডলার বা সোনাই যে ফরেন কারেন্সিসের মধ্যে থাকে বা ফরেন ইন্টারন্যাশনাল কারেন্সি যে ডিপোজিটসগুলো বা রিজার্ভসগুলোর মধ্যে থাকে তা না, এছাড়াও বহু বিদেশি কিন্তু মুদ্রাও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ভান্ডারে থাকে। তবে ডেফিনেটলি ডলার প্রায় 40% কিন্তু সেটা মানে মূল যে রিজার্ভস তার সেটা দখল করে রয়েছে। ডলারের উপর ডিপেন্ডেন্স আমাদের মারাত্মক, কিন্তু প্রবলেম যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে ভদ্রলোক ডোনাল্ড ট্রাম্প, এই ডোনাল্ড ট্রাম্পের কথা হয়তো সামনের কয়েক বছর বারবার, সামনে 4 বছর বারবার ফিরে আসবে। ভদ্রলোক যে কি করতে পারেন আর কি করতে পারেন না সেটা নিয়ে বিশ্ববাসী আশঙ্কায় রয়েছেন, এখনো সম্মান দিয়ে তাকে ভদ্রলোকই বলে চলেছি। এবার যেটা ব্যাপার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে ভদ্রলোক বলে দিয়েছেন যে যদি ব্রিক্স নেশনগুলো, অর্থাৎ আপনারা যদি ডেফিনেটলি আপনারা জানবেন সেটা হচ্ছে ব্রিক্স নেশন মানে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এই 5টা দেশ তারা নিজেদের মতন একটা গ্রুপ করেছে, অত্যন্ত শক্তিশালী একটা গ্রুপ এবং বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতিও বটে এই 5টা দেশ। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কিন্তু এই মারাত্মক ভয়টা রয়েছে, যদি এই 5টা দেশ, যে 5টা দেশের কথা বললাম, তারা নিজেদের মধ্যে ট্রেড করতে থাকে নিজেদের কারেন্সি নিয়ে, তাহলে কিন্তু আমেরিকান ডলার লিটারালি মারাত্মকভাবে সেটার ভ্যালু কমতে থাকবে। ডলার তখন কিন্তু সেই অর্থে এতটা শক্তিশালীও থাকবে না যেটা ডোনাল্ড ট্রাম্প ভয় পাচ্ছেন। এবং যদি তর্কের খাতিরে ধরুন, যদি যেটা রাশিয়ার সঙ্গে এক্সপেরিমেন্টাল লেভেলে ভারতবর্ষ চেষ্টা করেছিল যে যাতে ভারতবর্ষ রাশিয়ার কাছ থেকে যা কিনবে সেটা টাকাতে মেটাবে, আবার রাশিয়া ভারতবর্ষের কাছ থেকে যা কিনবে সেটা তারা রুবেলে মেটাবে। ঠিক একইভাবে ধরুন কল্পনা করুন যদি চায়না ভারতবর্ষের সঙ্গে যদি কোনো ট্রেড করে, ভারত যদি তাদের কাছ থেকে যে পণ্য কিনছে সেটা যদি রেনমিনবিতে মেটায়, অথবা চায়না যদি ভারতবর্ষ যা পণ্য কিনছে সেটা দিয়ে টাকাতে মেটায়, তাহলে ডলার কোন জায়গায় থাকবে। এই ব্যাপার থেকেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এত বড় হুমকি দিয়ে থেকেছেন এবং থামছেন না, ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছেন। যদি ভারতবর্ষ, চায়না, রাশিয়া, সাউথ আফ্রিকা এবং ব্রাজিল এরা যদি নিজেদের মধ্যে নিজেদের কারেন্সিতে ট্রেড করে, তাহলে 100% তারা ট্যারিফ বসাবেন এই দেশগুলো থেকে যে পণ্য আমেরিকা আমদানি করে তার উপর। অর্থাৎ লিটারালি একদম যুদ্ধ ঘোষণা করে দিচ্ছেন এই মেজর গুরুত্বপূর্ণ দেশগুলোর বিরুদ্ধে। মানে একটা জায়গায় যেটা বোঝা যাচ্ছে যে আমেরিকা হয়তো আবার দাদাগিরির রাস্তায় হাঁটবে। এর আগে আমেরিকার কুখ্যাত ইতিহাস রয়েছে, তারা মধ্যপ্রাচ্যে সমস্ত দেশগুলোকে লিটারালি ধ্বংস করে দিয়েছে, এবং এখানে ভিয়েতনামকে ধ্বংস করে দিয়েছে, আফগানিস্তানকে ধ্বংস করে দিয়েছে, যেখানে যখন পেয়েছে কেবলমাত্র তেলের জন্য। এখন আমেরিকা ডলারকে নিয়ে হুমকি দিচ্ছে, অর্থাৎ যারা ডলারে ট্রেড করবে না তাদেরকে হয় তারা একঘরে করবে, নতুবা তারা আক্রমণ করবে, এবং আক্রমণ কিন্তু নানাভাবে অর্থনৈতিক এমবার্গো জারি করা, অথবা তারা অস্ত্র বা আর্মি দিয়েও তারা বিভিন্ন নির্দিষ্ট জায়গা তারা অ্যাটাক করতে পারেন বলেও তারা হুমকি দিচ্ছেন। অর্থাৎ এটা কিন্তু ভীষণ ডেঞ্জারাস একটা সিচুয়েশন, যে ব্যাপারটা নিয়ে বিশ্ববাসী বিরক্ত হয়ে রয়েছেন, যতখানি না আতঙ্কিত তার থেকে অনেক বেশি বিরক্ত হয়ে উঠেছেন। কারণ আমেরিকার ইতিহাস যদি বিশ্বাস করতে হয়, সেক্ষেত্রে আমেরিকা কি করতে পারে সে সম্বন্ধে কিন্তু সমস্ত দেশ অবহিত রয়েছে তারা, এবং এইটা নিয়ে কিন্তু বিভিন্ন দেশ বিরক্ত হয়ে রয়েছে। আমেরিকার সমস্ত দেশকে ঘাটায়, কেবল একটা দেশকে ঘাটায় না, সেটা হচ্ছে রাশিয়া। কারণ গোটা আমেরিকার কাছে যা নিউক্লিয়ার অস্ত্র সম্ভার রয়েছে তার অনেক বেশি নিউক্লিয়ার অস্ত্র সম্ভার রয়েছে রাশিয়ার কাছে, এবং রাশিয়া আমেরিকার যা মানে টোটাল যা ল্যান্ড অ্যাসেট রয়েছে তার দ্বিগুণ হচ্ছে রাশিয়া গোটা বিশ্বের প্রায় 11% বেশি তাদের ল্যান্ড মাস রয়েছে, সেখানে আমেরিকার প্রায় 6% কাছাকাছি ল্যান্ড মাস রয়েছে গোটা বিশ্বে। সুতরাং রাশিয়া অনেক বড় দেশ, নিউক্লিয়ার তাদের ওয়েপন্স রয়েছে, এবং
তাদের যিনি রাষ্ট্রপতি তিনি আর যাই হোক দুর্বল মেরুদণ্ডের নন। যাই হোক, এবার ফিরে আসি হচ্ছে আজকের মার্কেটে যে নভেম্বর মানে যেই ট্রেড ডেফিসিটের যে কথা বলছিলাম সেটা সৌভাগ্যবশত নভেম্বরের যে ডেটা ছিল, অর্থাৎ নভেম্বরের যে ট্রেড ডেফিসিট ছিল ভারতবর্ষে তার তুলনায় ডেফিনেটলি ডিসেম্বরের যে ডেটা সেখানে দেখা যাচ্ছে যে ট্রেড ডেফিসিট কমেছে। সেটা ভারতবর্ষের জন্য ডেফিনেটলি ভালো। যত ট্রেড ডেফিসিট কমে, যত ভারতবর্ষ ট্রেড সারপ্লাসের দিকে এগিয়ে যেতে পারবে, তত ডেফিনেটলি ভারতবর্ষের ক্ষেত্রে তত বেশি সেটা মঙ্গলজনক হবে, এটাই আমরা ধরে নিতে পারি। সেই ক্ষেত্রে কিন্তু যদি টাকার দাম যদি কমতে থাকে তখন কিন্তু ভারতবর্ষের লাভ হবে, কিন্তু এখন যে টাকার ভ্যালু কমছে তার ফলে কিন্তু আমাদের বিশেষ কোনো লাভ হচ্ছে না, বরং ক্ষতি হয়ে চলেছে। যাই হোক, এবার চলে আসি হচ্ছে আজকে মার্কেট। ইউরোপিয়ান মার্কেট মোটামুটি পজিটিভেই ট্রেড করছিল, এশিয়ান মার্কেটস তারা ফ্ল্যাট ট্রেড করছিল। এবার যেটা দাঁড়িয়েছে যে আজকের সমস্ত ক্যাপিটাল মার্কেট যে স্টকসগুলো রয়েছে সেই সমস্ত ক্যাপিটাল যে মার্কেট স্টকসগুলো তারা কিন্তু দারুণভাবে র্যালি করেছে। তার র্যালি করার পেছনে কিন্তু এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কিন্তু খুব ভালো ফল রয়েছে। তারা ডিসেম্বর টু ডিসেম্বর যদি দেখি, আপনার ডিসেম্বর 2023-এ তাদের নেট প্রফিট আফটার ট্যাক্স ছিল 490 কোটি টাকা, সেটা ডিসেম্বর 2024-এ বিপুল বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 641 কোটি টাকা। অর্থাৎ ক্রমাগত এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গত 5টা কোয়ার্টার ধরে লাগাতার তাদের প্রফিটেবিলিটি বৃদ্ধি করে চলেছে। আজকে যদি বিভিন্ন ক্যাপিটাল মার্কেট স্টকস দেখেন, ক্যাপিটাল মার্কেট স্টকস বলতে স্টক এক্সচেঞ্জ রয়েছে, ডিপোজিটরি কোম্পানিজ রয়েছে, রিপোজিটরি কোম্পানিজ রয়েছে, ট্রান্সফার এজেন্টস রয়েছে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ রয়েছে, এরা কিন্তু আজকে বৃদ্ধি পাচ্ছে এবং ক্রমাগত এরা শক্তিশালী হয়ে চলেছে। আজকে যদি ক্যাপিটাল মার্কেট স্টকসগুলো দেখেন তার মধ্যে বোম্বে স্টক এক্সচেঞ্জ বিএসসি, তার শেয়ারের দাম 6.19% বৃদ্ধি পেয়েছে। গত কয়েক বছরে 10 গুণের ওপর তারা সম্পদ সৃষ্টি করে দিয়েছে বিনিয়োগকারীদের। এঞ্জেল ওয়ান 4.95% বৃদ্ধি পেয়েছে। ক্যাম্পস 1.93% বৃদ্ধি পেয়েছে। তারপর এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি 4.59% বৃদ্ধি পেয়েছে। তারপর যেটা রয়েছে সিডিএসএল সেটা প্রায় 2.3% বৃদ্ধি পেয়েছে এবং এমসিএক্স ইন্ডিয়া সেটা 4.62%। এমসিএক্স জানেন যেখানে কমোডিটিজ সেটা ট্রেডিং হয়, সেটাও কিন্তু প্রায় 4.5%-এর উপর বৃদ্ধি পেয়েছে। এইবার যদি আমরা টাকার ডেপ্রিসিয়েশনের কথায় আসি, বিশেষ করে ডলারের তুলনায়, সেক্ষেত্রে দেখবো যে মোটামুটি গত 40 বছর 1985 থেকে 2025 অব্দি নিয়মিত হারে টাকার পতন হয়েছে। 3.5% গড়ে প্রত্যেক বছর টাকার পতন হয় ডলারের তুলনায়। তার মানে গোটা বিশ্বে কি কেবলমাত্র মানে টাকারই মূল্য কমে যাচ্ছে ডলারের তুলনায়? না, এর সঙ্গে বিশ্বের যত কারেন্সিজ রয়েছে, পার্টিকুলারলি এশিয়ান কারেন্সিজ, তার মধ্যে কিন্তু এখন অবধি সবচেয়ে কম পতন এসেছে কেবলমাত্র ভারতবর্ষের কারেন্সিতে। অন্যান্য এশিয়ান কারেন্সিজ, চাইনিজ কারেন্সি থেকে শুরু করে অন্যান্য সমস্ত কারেন্সিতে কিন্তু দুর্দান্ত পতন চলেছে এবং তারা ডলারের তুলনায় ক্রমাগত তারা পতন দেখে চলেছে এবং দুর্বল হয়ে চলেছে। ভারতবর্ষ তাদের তুলনায় কম পতন দেখেছে। এটা ফর আমাদের মানে যারা দেখছেন তাদের জন্য এই ইনফরমেশন রইল। এবার চলে আসি এফআইআই ডিআইআই ডেটা। দেখুন, এফআইআইরা তারা বিক্রি থামায়নি। ইভেন 14ই জানুয়ারি অবধি তারা লাগাতার বিক্রি করে যাচ্ছে। এখন অবধি এফআইআইসরা মোট এই মাসে 34,382.56 কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। তবে ভারতীয় শেয়ার বাজারকে কারা বাঁচাচ্ছে? ডিআইআইস, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা। তারা প্রায় 6,000 কোটি টাকা, লিটারালি 5,500 কোটি টাকা তারা বেশি শেয়ার কিনেছে। 40,183 কোটি টাকার শেয়ার কিনেছে ডিআইআইসরা। অর্থাৎ মার্কেটে আরো বেশি পতন হতে পারত যদি ডিআইআইসরা সঠিক সময় ইন্টারভেন না করতো। এবার চলে আসি হচ্ছে আজকের যে বিভিন্ন স্টকসগুলোতে সর্বাধিক উত্থান এসেছে তাদের নিয়ে একটু আলোচনা করে নিই। ক্যাপিটাল মার্কেট স্টকগুলো বাদ দিয়ে আলোচনা করছি। ভোদাফোন আইডিয়া, কেন উত্থান হয় কেন পতন হয় জিজ্ঞাসা করবেন না, কেউ জানেন না, কেউ বোঝেন না, কিন্তু এটা ভারতবর্ষের সবচেয়ে পপুলার স্টক ইন টার্মস অফ ট্রেডিং। 6.18% উত্থান। এঞ্জেল ওয়ান, এটা আলোচনা করেছি। 197 পেটিএম 5%-এর উপর উত্থান দেখেছে। আরতি ইন্ডাস্ট্রিজ 4.98% উত্থান। এফএসএনই নাইকা 4.75%। এছাড়া এলটি ফিন্যান্স, তারপর এমসিএক্স ইন্ডিয়া আলোচনা করেছি। জোম্যাটো, ডিকসন টেকনোলজিস, পারসিস্টেন্ট সিস্টেমস, ইন্ডিয়ান হোটেলস, ট্রেন্ড এবং এনটিপিসি 3.5 থেকে 5%-এর মতো উত্থান দেখেছে। চলে আসি সেই কোম্পানিজগুলো যারা পতন দেখেছে আজকে সর্বাধিক। কল্যাণ জুয়েলার্স কালকে কিছুটা উত্থান দেখেছিল, ভালো উত্থান দেখেছিল, আজকে আবার পতন দেখেছে প্রায় 7%-এর কাছাকাছি, 6.92%। এছাড়া ক্রম্পটন গ্রেভস পাওয়ার, ম্যাক্স হেলথ কেয়ার, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, হিন্দুস্তান পেট্রোলিয়াম, বাটা ইন্ডিয়া, গ্লেনমার্ক, বাজাজ ফিনসার্ভ, এক্সিস ব্যাংক, হিন্দুস্তান কপার, অরবিন্দো ফার্মা, আইজিএল,
ন্যালকো, বাজাজ ফিনান্স এবং শ্রীরাম ফিনান্স তারা 2 থেকে প্রায় মোটামুটি ধরুন 4% মধ্যে আজকের পতন দেখেছে। যাই হোক, আজকের এখানেই শেষ করব। প্রথম কথা বলে দিই যে কোম্পানিজগুলো নিয়ে আজকের আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে কয়েকটা কোম্পানিতে, এবং যদি আমরা নতুন করে কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। এটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার হচ্ছে এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল। এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল, রেকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস, ইনফ্লুয়েন্স করা হয় না। এটা কেবলমাত্র বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে শেয়ার কি, শেয়ারের দাম কেন উঠছে, কেন নামছে, ভারতীয় শেয়ার বাজার কিভাবে অপারেট করে, বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরস কিভাবে ভারতীয় শেয়ার বাজারকে প্রভাবিত করে, বিভিন্ন কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টস এবং এদের ফান্ডামেন্টালস নিয়ে কিন্তু আলোচনা করা হয়। আমি যে কোম্পানিগুলোকে নিয়ে আলোচনা করছি সেগুলো কেবলমাত্র ফর ইলাস্ট্রেশন পারপাস। আমার কথা শুনে যদি আপনারা কোনো কোম্পানির সম্বন্ধে বাই সেলের সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে আপনারা ক্ষতির মুখে পড়তে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন, অথবা নিজের ডিউ ডিলিজেন্স করার চেষ্টা করবেন। এবং সবশেষে যারা বলে থাকি, যদি এই ধরনের এপিসোডস আপনাদের সত্যি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন। বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান, তাদের একান্ত অনুরোধ করব আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে, আমাদের এনকারেজ করতে পারে। প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগবে প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেবেন। আজকের জন্য নমস্কার।